শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের ইম্পর্টেন্ট দুইটা ক্লাস, একটা ক্লাস সেটা হচ্ছে যে আমাদের টপিক হচ্ছে এডিনয়েডস। হ্যাঁ, হোয়াট ইজ এডিনয়েডস? একজন বলো, হোয়াট ইজ এডিনয়েডস? জেরিন বলো, হোয়াট ইজ এডিনয়েড? রিভিশন ক্লাস বলো। এনলার্জমেন্ট অফ নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল। আচ্ছা, তাহলে একটা পেশেন্টের যদি নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল এনলার্জ থাকে, তার কিছু সিম্পটম প্রডিউস করে। যখন সেই সিম্পটম গুলো প্রডিউস করে তখন সেই রোগীটাকে আমরা বলি পেশেন্ট অফ এডিনয়েডস। ঠিক আছে? আর নাসোফ্যারিংসে এডিনয়েড থাকে। নাসোফ্যারিংসের বাউন্ডারি বা নাসোফ্যারিংসের অ্যানাটমি সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে? নাসোফ্যারিংস হচ্ছে আপার ওরোফ্যারিংসের আপার সবচেয়ে টপ মোস্ট পার্ট। এটা হচ্ছে তোমার সার্ভাইকেল লেভেল, ভার্টিব্রাল লেভেল 1 এ থাকে। নাসোফ্যারিংসের রুফ থাকে, ফ্লোর থাকে। তোমাদের একটা স্ক্রিন দেখাচ্ছি, তোমাকে ছবিটা দেখা যাচ্ছে? ছবিটা দেখতে পাচ্ছো? জি স্যার। এটা নাসোফ্যারিংসের একটা ছবি। হ্যাঁ, একটু উল্টানো আছে। এইভাবে দেখো যে নাসোফ্যারিংসের ফ্লোর, রুফ থাকে, ল্যাটারাল ওয়াল থাকে, ফ্লোর থাকে। ফ্লোর, নাসোফ্যারিংসের ফ্লোরটা ফর্ম হয় সফট প্লেট দিয়ে, তাইছে? আর রুফ থাকে বেজিস্প্যানয়েড এবং ঠিক আছে। ল্যাটারাল ওয়ালে নাসোফ্যারিংসের রুফে থাকে বেজিস্প্যানয়েড এবং বেজি অক্সিপিট। আর নাসোফ্যারিংসের ফ্লোরে থাকে হচ্ছে সফট প্যালেট। ঠিক আছে? আর ল্যাটারাল ওয়াল থাকে, পোস্টেরিয়র ওয়াল থাকে। ল্যাটারাল ওয়ালের মধ্যে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে fossa rosen molar আর eustachian tube opening. Eustachian tube is a common tube which connects the nasopharynx with middle ear. And eustachian tube এর কারণে আমরা আমাদের ইএনটিটা, ইয়ার নোজ থ্রোট, একটা কমন পাথের মধ্যে চলে আসে through the eustachian tube. So eustachian tube opening is very important in ENT. It causes many of the disease if the eustachian tube dysfunction occurs. নাসোফ্যারিংসের সাধারণত আমরা বলি যে নাসোফ্যারিংসের একটা ভলিউম হচ্ছে একটা পেশেন্ট বা একটা পার্সনের থামের যে ভলিউম সে তার সমান হচ্ছে নাসোফ্যারিংসের ভলিউম। তাহলে নাসোফ্যারিংসের ল্যাটারাল ওয়ালে আমাদের দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, একটা হচ্ছে ফোসা রোজেন মোলার আর একটা হচ্ছে ইউস্টেশন টিউবের ওপেনিং। আর ফ্লোরের দিকে থাকে হচ্ছে সফট প্যালেট। ওকে, আমরা নাসোফ্যারিংসের কিছু অ্যানাটমি প্যাথোলজি কি কি জিনিস নাসোফ্যারিংসে থাকতে পারে। নাসোফ্যারিংসে মেইনলি ফিজিওলজিক্যাল যেটা, সেটা হচ্ছে এডিনয়েড থাকে বা নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল থাকে। এটা কোথায় থাকে? এটা হচ্ছে রুফ এবং পোস্টেরিয়র ওয়াল, এই দুইটার জাংশনে নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল থাকে। এই টনসিলগুলোর কোনো ক্যাপসুল থাকে না, কিন্তু আমাদের যে প্যালাটেন টনসিল, এই প্যালাটেন টনসিলের একটা ক্যাপসুল থাকে, কিন্তু নাসোফ্যারিঞ্জিয়াল টনসিলের কোনো ক্যাপসুল থাকে না। এটা কিছু ভাঁজ টিস্যু আকারে এখানে থাকে, যেটা আমাদেরকে প্রোটেকশন দেয়। ওয়েলডের স্রিং এর একটা পার্ট। ওয়েলডের স্রিং কি? ওয়েলডের স্রিং হচ্ছে একটা কমন, একটা প্যালাটেন টনসিল, লিঙ্গুয়াল টনসিল, নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল, এই চারটা টনসিল একসাথে ওয়েলডের স্রিং ফর্ম করে। যখন কোন অর্গানিজম শরীরের ভিতরে ঢুকে তখন ওয়েলডের স্রিং এর মাধ্যমে সে প্রোটেকশন নেয়। অর্থাৎ টনসিলের ফাংশন কি? টনসিলের ফাংশন হচ্ছে লোকাল ইমিউনিটি এবং হিউমারাল ইমিউনিটি প্রডিউস করে। এখানে প্রচুর পরিমাণে আইজিএ থাকে। এই আইজিএ এর মাধ্যমে তোমার ভাইরাস, ব্যাকটেরিয়াকে প্রোটেকশন করে ওয়েলডের স্রিং। সুতরাং নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল ওয়েলডের স্রিং এর একটা পার্ট। নাসোফ্যারিংসের কিছু প্যাথোলজি থাকে, কিছু বিনাইন টিউমার থাকে, কিছু ম্যালিগন্যান্ট টিউমার থাকে। বিনাইন টিউমারের মধ্যে তোমার এখানে এডিনয়েড, একটা এডিনয়েড টিউমার না, এডিনয়েড হচ্ছে এনলার্জমেন্ট অফ দা টনসিল, কিন্তু এখানে কিছু টিউমারও থাকতে পারে।
বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইনের মধ্যে ফাইব্রোমা থাকতে পারে, থর্নওয়াল সিস্ট থাকতে পারে। তারপর হচ্ছে তোমার ম্যালিগন্যান্টের মধ্যে এখানে কর্ডোমা হয়, এখানে ফোসার ওজন মোলার একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে সেটাকে বলে নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা। ওকে, ইস্টিশন টিউবের ওপেনিংটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের মিডল ইয়ারে অনেক প্রবলেম হয়। মিডলে একটা ডিজিজ হয় ইস্টিশন টিউব ওপেনিং যদি ক্লোজ থাকে অথবা যদি ম্যাল ফাংশনিং থাকে। সেটার নাম কি বলতে পারবে? একজন বলো। মাইশা চৌধুরী আসতো? মাইশা চৌধুরী, মাইশা চৌধুরী আছো? মাইশা চৌধুরী আছো? হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। ইস্টিশন টিউবের ওপেনিং থাকলে, ওপেনিং যদি ক্লোজ হয় বা ইস্টিশন ফাংশন যদি ম্যাল ফাংশনিং হয় তাহলে মিডলের একটা ডিজিজ হয়। একটা ডিজিজের নাম বলো। বলো, খুবই কমন একটা ডিজিজ, মিডলের কমন একটা ডিজিজ, অটিটিস মিডিয়া উইথ ইফিউশন। ক্লাস নিচ্ছি, একটু পরে আসো, 1 ঘন্টা পরে। ইস্টিশন টিউবের ওপেনিং যদি ডিস্টর্টেড থাকে তাহলে আমাদের ওএমই হয়, অটিটিস মিডিয়া উইথ ইফিউশন। ঠিক আছে, অটিটিস মিডিয়া উইথ ইফিউশন। এখন আসো, আমরা যদি এডিনোয়েডস থাকে কারো তাহলে কি কি সিমটম হবে? এডিনোয়েডের কারণে কি কি সিমটম হতে পারে? প্রথম হচ্ছে যে বাইলেটারাল নেজাল অবস্ট্রাকশন হবে। পেশেন্টের ক্রনিক বাইলেটারাল নেজাল অবস্ট্রাকশন থাকবে। এডিনোয়েড সবচেয়ে বেশি সাধারণত এট বার্থ এটা ছোট থাকে, আপ টু 6 ইয়ার্স। 6 ইয়ার্সে এটা ম্যাক্সিমাম গ্রোথ হয়। 6 ইয়ার্সের আপ টু 6 ইয়ার্স ম্যাক্সিমাম গ্রোথ হয়। 6 বছর থেকে পিউবার্টি পর্যন্ত, 14-15 বছরের পরে এটা আস্তে আস্তে রিগ্রেস করে যায় এবং 20 বছরে টোটালি এডিনোয়েড অ্যাট্রোফি হয়ে যায়। সুতরাং আমরা যখন বাচ্চাদের ক্ষেত্রে এডিনোয়েডের প্রবলেমটা বেশি হয় আপ টু 6 to 10 ইয়ার্স। 6 ইয়ার্সে ম্যাক্সিমাম গ্রোথ থাকে এডিনোয়েডের এবং এই সময় বাচ্চারা সাধারণত এডিনোয়েডের সিমটমগুলো নিয়ে আসে। এবং এডিনোয়েডের সাথে সাধারণত যদি দুইটা টনসিল অনেক বড় থাকে, ইনলার্জমেন্ট থাকে, তাহলে সিমটমগুলো আরো বেশি প্রডিউস হয়। পেশেন্টের কি কি সিমটম থাকবে? প্রথমত হচ্ছে বাইলেটারাল নেজাল অবস্ট্রাকশন, তারপরে হচ্ছে যে তার ক্রনিক ডিসচার্জ, নেজাল ডিসচার্জ থাকবে সবসময়, রাইনুরিয়া, স্নিজিং, হ্যাঁ এগুলো থাকবে সবসময়, নাক বন্ধ থাকবে, সর্দি থাকবে। আর কানে একটা প্রবলেম হয়, সেটা কি বলে? অটিটিস মিডিয়া উইথ ইফিউশন হয়। ইফিউশন হওয়ার কারণে পেশেন্টের কন্ডাক্টিভ হেয়ারিং লস থাকবে। আর হচ্ছে ক্রনিক যদি এডিনোয়েড কারো থাকে তাহলে এডিনোয়েড ফেসিস হয়। এডিনোয়েড ফেসিসটা কি? এডিনোয়েড ফেসিস হচ্ছে, এডিনোয়েড ফেসিসটা সম্বন্ধে জানতে চাবে পরীক্ষায়, হোয়াট ইজ এডিনোয়েড ফেসিস। এডিনোয়েড ফেসিস হচ্ছে যে একটা পেশেন্ট যখন লং টার্ম যখন তার এডিনোয়েড থাকে তখন তার ফেশিয়াল এক্সপ্রেশনে, ফেসের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়। সেগুলো কি? প্রথম হচ্ছে যে পিঞ্চড নোজ হবে, নাকটা পিঞ্চ হয়ে যাবে, তীক্ষ্ণ হবে, পিঞ্চড নোজ হবে। তারপর হচ্ছে ডাল এক্সপ্রেশন হবে, লো ইন্টেলিজেন্স থাকে। স্যার, জি স্যার আমাদের একজন ওয়েটিং এ আছে স্যার। আচ্ছা, ডাল এক্সপ্রেশন হবে, হ্যাঁ ডাল এক্সপ্রেশন হবে। আর পেশেন্টের প্যালেট, হাই আর্চ প্যালেট থাকবে। আমাদের যে আপার জ আছে, এই আপার জয়ের যে প্যালেটটা একটু হাই আর্চ থাকবে। ঠিক আছে, সুতরাং এইসব সিমটম গুলো থাকলে আমরা তাকে বলি এডিনোয়েড ফেসিস। এডিনোয়েড ফেসিস তাহলে কি? পিঞ্চড নোজ, হাই আর্চ প্যালেট, ডাল এক্সপ্রেশন অফ দ্য ফেস এন্ড ক্রাউডিং অফ দ্য জ। আরেকটা কথা আছে, ক্রাউডিং অফ দ্য জ, টুথগুলো একদম একটার সাথে আরেকটা লাগানো থাকবে, এটাকে বলে এডিনোয়েড ফেসিস। তাহলে এডিনোয়েড আমরা একটা পেশেন্টের যদি এডিনোয়েডের এইসব সিমটম নিয়ে আসে তাকে আমরা কিছু ইনভেস্টিগেশন করাবো। আমরা কি ইনভেস্টিগেশন দেব? প্রথমত আমরা এডিনোয়েডকে আইডেন্টিফাই করার জন্য একটা এক্স-রে দিব। সেটার নাম কি? এক্স-রে নেজোফেরিংস ল্যাটারাল ভিউ। এক্স-রে নেজোফেরিংস ল্যাটারাল ভিউ। এক্স-রে নেজোফেরিংস ল্যাটারাল ভিউতে আমরা কি পাবো? আমরা পোস্টেরিয়র ওয়াল এবং রুফে দেখবো যে একটা শ্যাডো আসতেছে, ইনক্রিজ সফট টিস্যু শ্যাডো ইন দা roof and posterior wall of the nasopharynx. This is called adenoids. এই adenoid যদি আমরা কারো পাই এবং
তার সাথে যদি এইসব সিম্পটম গুলো থাকে, এডিনোয়েডফেসিস থাকে, কন্ডাক্টিভ হেয়ারিং লস থাকে, বায়োলেটারাল নেজাল অবস্ট্রাকশন থাকে, তাহলে আমরা পেশেন্টের যদি হেয়ারিং লস থাকে তাহলে এক্স-রের সাথে আমরা তাকে হেয়ারিং টেস্ট করাবো। হেয়ারিং টেস্ট কি? পিওর টোন অডিওমেট্রি ইম্পিডেন্স টেস্ট, নাম শুনছো তোমরা? পিওর টোন অডিওমেট্রিতে আমরা 20 to 40 হেয়ারিং লস পেতে পারি, 20 to 40 ডেসিবেল হেয়ারিং লস পাবো। আর ইম্পিডেন্সে আমরা কি পাবো? টাইপ বি কার্ভ থাকবে। টাইপ বি কার্ভ মানে হচ্ছে এটা অটিটিস মিডিয়া উইথ ইফিউশন আছে সাথে। বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো, টাইপ বি কার্ভ থাকবে, আর টাইপ বি কার্ভ থাকবে ইম্পিডেন্স টেস্টে, আর হচ্ছে হেয়ারিং লস থাকবে। পিটিএ করলে আমরা দেখতে পাবো 20 to 40 ডেসিবেলের মতো হেয়ারিং লস আছে। দ্যাট মিন্স পেশেন্ট ইজ অলসো সাফারিং ফ্রম অটিটিস মিডিয়া উইথ ইফিউশন ডিউ টু এডিনোয়েড ইনলার্জমেন্ট, এডিনোয়েডস। তাহলে আমরা আর কি ইনভেস্টিগেশন করতে পারি? আমাদের মডার্ন ফ্যাসিলিটিস হচ্ছে আমাদের ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপ আসছে। আমরা ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপ কি নাক দিয়ে আপনারা একটা ফাইবার অপটিক একটা ম্যাটেরিয়ালস ঢুকাই, যেটা হচ্ছে নাক দিয়ে ঢুকালে তার এডিনোয়েড নেজোফেরিং সবকিছু ক্যামেরা দিয়ে আমরা টিভিতে দেখতে পারি। এটাকে বলে নেজো এন্ডোস্কোপি, ফাইবার অপটিক নেজো এন্ডোস্কোপি। এটা দিয়ে আমরা এডিনোয়েড দেখতে পারি, ঠিক আছে? তারপর সিটি স্ক্যান করলেও আমরা এডিনোয়েড বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে এগুলো ডায়াগনোসিস করার পরে আমাদের পরবর্তীতে হচ্ছে ট্রিটমেন্ট কি করব? এডিনোয়েড থাকলে এডিনোয়েডের ট্রিটমেন্ট হচ্ছে এডিনয়েডেক্টমি। সাথে যদি টনসিলার ইনলার্জমেন্ট থাকে তাহলে আমরা কি করব? এডিনো টনসিলেক্টমি। তাহলে ট্রিটমেন্ট কি? এডিনো টনসিলেক্টমি। শুধু এডিনয়েড করলে আমরা বলবো এডিনয়েডেক্টমি। ওকে, এখন একটা পেশেন্টের এডিনয়েড ইনলার্জমেন্ট আছে, সাথে তোমার অটিটিস মিডিয়া উইথ ইফিউশন আছে, তাহলে এট এ টাইম তাকে আমরা এডিনয়েডেক্টমি করব। যদি টনসিল ইনলার্জমেন্ট থাকে তাহলে টনসিলেক্টমি করব, আর অটিটিস মিডিয়া ইফিউশন যদি থাকে তাহলে আমরা এট এ টাইম আমরা মাইরিঙ্গোটমি করে দেব। মাইরিঙ্গোটমি করে আমরা ভিতর থেকে যদি কোনো কালেকশন থাকে সেটা বের করে দেব, মাইরিঙ্গোটমি। এন্ড যদি থিক গ্লু থাকে মাইরিঙ্গোটমি করার পরে, তাহলে আমরা গ্রোমেট ইনসারশন করব, গ্রোমেট। ওকে, তাহলে এখন একদিন বলো, মহসিন আছে? মহসিন আছো? মহসিন 20 বলো। মহসিন রোল 20। মহসিন আছো? মহসিন শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। সে তো রেসপন্স করছে না। মহসিন আছে? মহসিন আছে? আচ্ছা, আরেকজনকে বলি। কাকন আছো? কাকন আসসালামু আলাইকুম স্যার। জি হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। এখন বলো যে ক্রনিক টনসিলাইটিস উইথ এডিনোয়েড যদি থাকে এটাকে আমরা বলি এডিনো টনসিলাইটিস, সাথে অটিটিস মিডিয়া উইথ ইফিউশন আছে, ওএমই আছে। এই পেশেন্টের টোটাল সার্জিক্যাল ট্রিটমেন্ট কি হবে বলো? ট্রিটমেন্ট কি হবে? সার্জিক্যাল ট্রিটমেন্ট বলো। তুমি হ্যাঁ, বলো স্যার অ্যাডিনোইডেক্টমি। এডিনোয়েড টনসিল আছে যে সেটা কি করবা? টনসিল কাটবা না? তাহলে টনসিলেক্টমি উইথ অ্যাডিনোইডেক্টমি। এডিনোয়েডেক্টমি, এটাকে একসাথে কি বলে? অ্যাডিনো টনসিলেক্টমি। জি স্যার। অ্যাডিনো টনসিলেক্টমি এটা করে দিবা। তারপরে যে কানের যে অটিটিস মিডিয়া উইথ ইফিউশন আছে এটা কি করবা? স্যার মাইরিঙ্গোটমি। আচ্ছা, মাইরিঙ্গোটমি করার পরে তুমি দেখলা যে গ্লু আছে, একদম আঠার মতো ফ্লুইড আসতেছে, তখন কি করবা?
স্যার গ্রোমেট ইনসারশন করব। গ্রোমেট ইনসারশন করব। গুড। আচ্ছা, এখন এডিনয়েডের কি কোনো মেডিকেল ট্রিটমেন্ট আছে? আমরা কি মেডিকেল ট্রিটমেন্ট দিব? এখন একটা বাচ্চা 6 বছর, তার গার্ডিয়ান বলতেছে এত ছোট বাচ্চা আমি এখন অপারেশনে যাব না, তাহলে কি আমরা তার কোনো মেডিকেল ট্রিটমেন্ট আছে? অবশ্যই আছে, তাই না? আমরা কি মেডিকেল ট্রিটমেন্ট দিব? কি মেডিকেল ট্রিটমেন্ট দিব? তাকে আমরা অ্যান্টিবায়োটিক দিব 7 to 10 ডেজ, অ্যান্টিহিস্টামিন দিব। অ্যান্টিহিস্টামিনের মধ্যে তোমার লোরাটিডিন আছে, হিস্টাসিন আছে, এগুলো দিব। তারপরে নেজাল ড্রপ দিব, ঠিক আছে? নেজাল ডিকনজেস্টেন্ট যেমন জাইলোমেট্রাজোলিন, অক্সিমেট্রাজোলিন নেজাল ড্রপস আছে, ওগুলো আমরা দিব। তারপরে নেজাল স্টেরয়েড স্প্রে আছে, ফ্লুটিকাসন, হ্যাঁ, মমিটাসন, এইসব নেজাল স্প্রে আছে, এসব স্প্রে দিব 2 মাস, 2 থেকে 3 মাস। তারপরে আমরা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগস দিব। অ্যান্টি অ্যালার্জিক ড্রাগস কি আছে? মন্টিলোকাস্ট, লিকোট্রায়েন্স অ্যান্টাগনিস্ট, মন্টিলোকাস্ট দিব। এই তাহলে অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিহিস্টামিন দিব, মন্টিলোকাস্ট দিব, নেজাল স্প্রে দিব, স্টেরয়েড নেজাল স্প্রে দিব, নেজাল ডিকনজেস্টেন্ট দিব। এগুলো আমরা পেশেন্টকে প্রথমে 7 থেকে 10 দিন দিব। তারপর যদি রিডিউস না করে দেন আমরা 2 থেকে 3 মাসের জন্য নেজাল স্প্রে এবং মন্টিলোকাস্ট দিয়ে দিই। দেওয়ার পরে পেশেন্টের সিম্পটম কিছুটা কমে। এগুলো কমার পরে আমরা পেশেন্টকে যদি দেখি, এগুলোর পরও যদি দেখি তার সিম্পটম কমতেছে না, এডিনেট ফেসিস হয়ে যাচ্ছে, ইন্টেলিজেন্স ডাল হয়ে যাচ্ছে, পেশেন্টের কানে কম শুনতেছে, তারপরে পড়াশোনা মনে রাখতে পারতেছে না, ক্লাসে পিছনের বেঞ্চে বসে কোনো পড়া শুনতেছে না স্যারের কথা, এই ধরনের বাচ্চাগুলো পরে ডাল ইন্টেলিজেন্স হয়ে যায়। এই জন্য অবশ্যই তাদেরকে আমরা সার্জারির জন্য অ্যাডভাইস করব, ঠিক আছে? তাহলে সার্জারি ইন্ডিকেশন হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট যখন ফেল করবে তখন সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট কি? আমরা ইউজুয়ালি এডিনোটনসিলেক্টমি করি, সাথে যদি আমাদের ওএমই থাকে, অটাইটিস মিডিয়া ডিফিউশন থাকে, তাহলে মাইরিঙ্গোটমি উইথ গ্রোমেট ইনসারশন। ওকে, আচ্ছা, এখন আমি একটু শেয়ার স্ক্রিন করি, দেখো এডিনেট সম্বন্ধে এখানে একটু আছে। আমি একটু ক্লাসে আছি, আপনার সাথে একটু কথা বলবো, আমার ক্লাসটা শেষ হোক, দেখি রিপোর্টটা। সোয়ানোমা বলছে না? রিপোর্ট ভালো, ক্যান্সার আসে নাই। হ্যাঁ, ক্যান্সার আসে না, এটা আবার অপারেশন লাগবে। সোয়ানোমা আসছে, ঠিক আছে। হ্যাঁ, ভিতরে তো আমরা প্যাক দিছি। না না না, ওইটাই সমস্যা না। আচ্ছা ঠিক আছে, একদিন নিয়ে আসেন, কালকে শনিবার নিয়ে আসেন। হ্যালো, এই তোমরা একটা ভিডিও দেখো। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে ভিডিওটা? হ্যালো, জি স্যার। এটা নেজোফেরিংস এর একটা অপারেশন করেছি আমরা গত সপ্তাহে। এই যে আমরা যে এন্ডোস্কোপটা ঢুকাইলাম, এটা নেজোফেরিংস এর। এই যে উপরেরটা ইনফিরিয়র টার্মিনেট, তার নিচ দিয়ে নেজোফেরিংস দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে উপরেরটা ইনফিরিয়র টার্মিনেট, এটা ইনফিরিয়র টার্মিনেট, ইনফিরিয়র মিয়েটাস দিয়ে আমরা এন্ডোস্কোপ ঢুকিয়েছি, এবং এটা হচ্ছে ক্যানুলা, সাকার টিউব, সাকশন দিয়ে আমরা এই জায়গাটা হচ্ছে নেজোফেরিংস। হ্যাঁ দেখো, নেজোফেরিংস দেখা যাচ্ছে। নেজোফেরিংস এটা একটা টিউমার, এটা একটা নেজোফেরিঞ্জিয়াল টিউমার। হ্যাঁ, আর এটা হচ্ছে এডিনয়েড টিস্যু, এই যে উপরের দিকে এডিনয়েড টিস্যু, এটা হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল একটা টিউমার। আমরা এটাকে এখান থেকে একটা বায়োপসি নেওয়ার পরে সোয়ানোমা পেয়েছি। সোয়ানোমা অর্থাৎ এটা একটা বিনাইন টিউমার। আমাদের এখানে অপারেশনটা হয়েছে গত সপ্তাহে। This is the soanoma and this is adenoid. An endoscopic view of the nasopharynx. ঠিক আছে, এখন এটা this is the এই এক্সরেটা বলো তো, এটা তো পরীক্ষা আসবে সবার, এটা অস্পিডে থাকে। এই এক্সরেটার নাম কি? একজন পড়ো তো, একজনে পড়ো। হ্যাঁ, মহসিন অ্যাটেন্ড করছে? মহসিন আসো? প্রিয়াঙ্কা আসো? প্রিয়াঙ্কা শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ প্রিয়াঙ্কা আসো? হ্যাঁ বলো, এই এক্সরেটা তুমি রিড করো, এটা পরীক্ষা কিন্তু আসবে।
বলো এক্সরেটা স্যার বোঝা যাচ্ছে না তো। স্ক্রিন শেয়ারে যাচ্ছে না? স্যার যাচ্ছে কিন্তু অনেক ঘোলা। ঘোলা? এটা কি? এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা জেরিন দেখো তো, এই এক্সরেটা তোমার মোবাইলে দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে মোটামুটি। এটা এক্সরেটা বড় তো, পড়ো তো। This is the X-ray of nasopharynx, lateral view, showing a soft tissue shadow increase soft tissue shadow এটা from the roof and posterior wall of nasopharynx, which encroaches the air column posteriorly, which encroaches the air column anteriorly. এয়ার কলামটা সামনের দিকে, এই যে এটা হচ্ছে এয়ার কলাম, এই যে এটা এয়ার কলাম। হ্যাঁ, এয়ার কলামকে পিছন থেকে সামনের দিকে এনক্রোচমেন্ট করছে, অর্থাৎ এটাকে ধাক্কা দিচ্ছে পিছন থেকে। ঠিক আছে, এটা একটা এক্সরে। দিস ইজ অ্যানাদার এক্সরে, দিস ইজ এলনার্স এডিনয়েডের অ্যানাদার এক্সরে। এটা কিন্তু তোমার দেখো আরো বড় হয়েছে, এডিনয়েডটা আরো অনেক বড়। ঠিক আছে জি স্যার। এটাতে অবশ্যই সার্জারি লাগবে। আগেরটাতে তুমি হয়তো সার্জিক্যাল ট্রিটমেন্ট বা কনজারভেটিভে যেতে পারো, কিন্তু এখানে কিন্তু সার্জারি লাগবে। এটার একটা গ্রেডিং আছে, এডিনয়েডের আমরা একটা গ্রেডিং করি, গ্রেড 1 2 3 4। এটা অলমোস্ট গ্রেড 4 এ আছে। গ্রেড 1 মানে হচ্ছে যে 25% অকুপাই করবে, গ্রেড 2 হচ্ছে 25 to 50% অকুপাই, আর গ্রেড 3 হচ্ছে 50 to 75% অকুপাই করবে, আর গ্রেড 4 হচ্ছে মোর দেন 75 অকুপাইড যদি থাকে। এই যে স্পেসটা, এই ঠিক আছে, স্ক্রিনটা কি চলে গেছে? জি স্যার চলে গেছে। আচ্ছা আবার দিচ্ছি। তাহলে এই যে এডিনয়েডের এখন আসছে, দেখো তো স্ক্রিনে আসছে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই এডিনয়েডটা আমরা অলমোস্ট গ্রেড 4 তে আছে, অর্থাৎ আমাদের যে স্পেসটা, স্পেসের মোর দেন 75% ব্লক আছে এডিনয়েড টিস্যু দিয়ে। এই রোগী একদম শ্বাস নিতে পারবে না, তার ওটাইটিস মিডিয়েট ডিফিউশন হবে, দীর্ঘদিন থাকলে এডিনয়েড ফেসিস হবে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে আমরা অবশ্যই সার্জারি অ্যাডভাইস করব, এডিনয়েডেক্টমি অথবা এডিনোটনসিলেক্টমি। ইউজুয়ালি আমরা এডিনোইডেক্টমি আলাদাভাবে করি না, এডিনোটনসিলেক্টমি একসাথে করে দিলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট। ওকে, এই যে দিস ইজ দ্য পিকচার অফ এডিনয়েড ফেসিস। এডিনয়েড ফেসিসের বাচ্চারা কি করে, সবসময় মুখটা হা করে থাকে, মাউথ ব্রিদার, এবং মাউথ ব্রিদার থাকার আবার তার নোজটা তোমার পিঞ্চড নোজ থাকে। কারণ কি, তার যে এই যে এলার মাসেল, এই যে এটা হচ্ছে এলা অফ দ্য নোজ, নেজাল রেসপিরেশন বন্ধ থাকার কারণে এলা অফ দ্য নোজটা বা এই মাসেলের অ্যাকশন হয় না, যার কারণে অ্যাট্রোফি হয়ে পিঞ্চড নোজ হয়। আর ক্লাস আর হাই আর্চ প্যালেট থাকে, প্যালেটটা হাই আর্চ থাকে। হ্যাঁ, আর ক্রাউডেড জ থাকে, আর ইন্টেলিজেন্স ডাল থাকে, ফেশিয়াল এক্সপ্রেশন থাকবে একেবারে ডাল এক্সপ্রেশন। দিস ইজ দ্য এডিনয়েড টিস্যু। হ্যাঁ, এই এডিনয়েড টিস্যু দেখো, এখানে কিন্তু কোনো ক্যাপসুল নাই, টনসিলে কিন্তু একটা ক্যাপসুল থাকে, আর এখানে হ্যাফাজার টিস্যু, এগুলা এই জন্য এডিনয়েড করার পরে একটু ব্লিডিং হয়, সেটা আমরা পোস্ট অপারেটিভলি অপারেশনের পরে এখানে এডিনয়েড প্যাক দিয়ে রাখি। ঠিক আছে, এটা এডিনয়েড টিস্যু। This is the anatomical structure of the adenoid nasopharynx. Nasopharynx এর lateral wall, more laterally থাকতেছে opening of the eustachian tube, আর তার পিছনের দিকে fossa rosenmolar. এই fossa rosenmolar is the common site for malignancy. Nasopharyngeal carcinoma fossa rosenmolar এ হয়। ওকে, বোঝা যাচ্ছে? ছবিটা একটু ঘুরে দেখো সবাই। This is the nasopharynx. This is a
সফট প্লেটটাকে আমরা রিট্রাকশন করার পরে আমরা একটা টিউমার দেখতে পাচ্ছি নেজোফেরিংসে, ঠিক আছে? এটা হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা। নেজোফেরিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা ইজ কমন, সবচেয়ে মানে ডেঞ্জারাস একটা ডিজিজ। এটা তোমরা সাধারণত মেলের হয়। একটা মেল যদি 15 ইয়ার্স ওল্ড মেল প্রেজেন্টেড উইথ ইপিস্টেক্সিস, সিভিয়ার এন্ড রিকারেন্ট ইপিস্টেক্সিস নিয়ে আসে, এই ধরনের রোগীদের সাধারণত বাইলেটারাল নেজাল অবস্ট্রাকশন থাকে এবং নেজোফেরিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা অনেক সময় এক্সটেনশন হয়। এটা নেজোফেরিংস থেকে তোমার ল্যাটারালি প্যারাফেরিঞ্জিয়াল স্পেস, টেরিগেট স্পেস, এসব জায়গা দিয়ে তোমার এক্সটেনশন হয়। যদি প্যারাফেরিঞ্জিয়াল স্পেস অথবা টেরিকোপ্যালাটাল স্পেস দিয়ে এটা যদি এক্সটেনশন হয় তখন চিকে চলে আসে, চিক থেকে অনেক সময় নেকে চলে যায়, আইয়ে এক্সটেনশন হয়, তখন অরবিটাল প্রপটোসিস থাকে। এই ধরনের পেশেন্ট যদি আমরা পাই এবং সে যদি ইয়াং মেল পেশেন্ট হয় তাহলে আমাদের ডায়াগনোসিস হবে একটা, সেটা হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা। এটা অনেক সময় তোমাদের প্রশ্ন থাকে যে অথবা ভাইবাতে ধরতে পারে যে a 15 years old male presented with recurrent profuse severe epistaxis, what is your diagnosis? এটা যদি এই ধরনের প্রশ্ন থাকলে ডায়াগনোসিস একটাই, সেটা হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা। নেজোফেরিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা ট্রিটমেন্ট বলতে পারবে একজন? হ্যালো, নেজোফেরিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা ট্রিটমেন্ট হচ্ছে এক্সিশন পার ওরাল, ট্রান্সপ্যালেটাল এক্সিশন করি নেজোফেরিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা। ওকে, তারপরে এটা আচ্ছা, আমরা এরপরে চলে যাচ্ছি আমরা টনসিলাইটিসে। এটা হচ্ছে একটা হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। আমাদের মনে টাইম শেষ হয়ে যাচ্ছে, আবার এই লিংকে আবার নতুন করে ঢুকতে হবে সবার, বুঝছো? তাহলে আমাদের এডিনয়েড সম্বন্ধে মোটামুটি তোমাদের পড়ানো শেষ হলো। এডিনয়েডের সাথে তোমার অটাইটিস মিডিয়া ইনফিউশনটা জানতে হবে। আচ্ছা, তোমরা কি আরো ফার্দার ক্লাস করবা? তাহলে কি আবার এই লিংকে আবার ঢুকবো সবাই, এটা ক্লোজ করে? হ্যাঁ, জেরিন আছো? জি স্যার। এখন আবার তো ঢুকতে হবে, ক্লাস তো টাইম তো শেষ প্রায়। তাহলে আমি এটা অফ হয়ে গেলে আবার একই লিংকে ঢুকে যাব। ওকে, তোমরা সবাই আবার নতুন করে ক্লিক দিবা। যাই হোক, এখন আমাদের এডিনয়েড সম্বন্ধে, এডিনয়েডের সাথে রিলেটেড হচ্ছে ইউস্টেশন টিউব। ইউস্টেশন টিউব হচ্ছে একটা বনি, পার্টলি বনি এবং পার্টলি একটা কার্টিলেজিনাস টিউব। এটা লেন্থ হচ্ছে 3.7 সেন্টিমিটার। এটার দুইটা ওপেনিং থাকে, একটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল ওপেনিং আর নেজোফ্যারিঞ্জিয়াল ওপেনিং, আর একটা হচ্ছে টিম্পেনিক ওপেনিং। টিম্পেনিক ইনটা হচ্ছে তোমার বনি, আর নেজোফ্যারিঞ্জিয়াল যে ইনটা সেটা হচ্ছে কার্টিলেজিনাস। এই ইউস্টেশন টিউবের ফাংশন এবং মোটিলিটি বা এটার উপরে ইএনটির অনেক ডিজিজ নির্ভর করে। ইউস্টেশন টিউব ফাংশন যদি কারো কম থাকে বা এটা যদি ক্লোজ থাকে তাহলে অটাইটিস মিডিয়া ইনফিউশন হয় এবং ইউস্টেশন টিউবের কারণেই তোমার কোলেস্টোমা হয়। সিএসএম এটিক্যান্টাল ভ্যারাইটি, সিএসএম টিউবিটিমিনিক ভ্যারাইটি, এইসব সিএসএম এর সাথে ইউস্টেশন টিউবের একটা ইন্টিমেট রিলেশন আছে। যদি ইউস্টেশন টিউব ঠিকমতো ফাংশন না করে তাহলে তোমার ওই যে রিট্রাকশন পকেট থিওরি আছে না, ইউস্টেশন টিউব যখন ক্লোজ হয়ে যায় তখন টিম্পেনিক মেমব্রেন রিট্রাকশন হয়, ওখানে তোমার কেরাটিন ম্যাটেরিয়ালস, কেরাটিন ডেব্রিস জমা হয়ে কোলেস্টোমা তৈরি করে। সুতরাং ইউস্টেশন টিউব সম্বন্ধে আমাদের জানতে হবে। এখন আসো আমাদের যেটা কমন জিনিস, তোমরা কি পিউটোনেডিওমেট্রি অথবা ইম্পিডেন্স এগুলো কি দেখছো? এগুলার যে গ্রাফিং, তোমাদের কি ক্লাস হয়েছে পিউটোনেডিওমেট্রির উপরে? হ্যালো, জি স্যার, ক্লাস হয়েছিল। আচ্ছা, পিটিএ তে ওই যে হেয়ারিং লস থাকে 40 ডেসিবেল 20, এগুলো বুঝো তো না? কন্ডাকটিভ, সেন্সরি নিউরাল, তারপরে ইম্পিডেন্সে যে টাইপ বি টাইপ সি থাকে এগুলো বুঝো তো না? টাইপ এ কার? জি স্যার। এগুলো কিন্তু অস্পিতে থাকবে, অস্পিতে। এখন এডিনয়েড থেকে রিটেনে কিভাবে প্রশ্ন আসতে পারে?
রিটেনে সাধারণত তোমাদের তো 70 নাম্বার রিটেন, 70 এর মধ্যে 35 হচ্ছে আই আর 35 হচ্ছে ইএনটি। ইএনটির মধ্যে তোমার এক একটা প্রশ্ন থাকবে, তোমার 5টা করে প্রশ্ন দিতে হয়, 3.5 করে, তাই না? সি আর ডি, গ্রুপ সি তে থাকবে, গ্রুপ সি আর ডি 6টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে 5টা প্রশ্নে 17, 17.5, 3.5 করে এক একটা কোশ্চেন। তাহলে এই 3.5 নাম্বারের একটা ব্রড কোশ্চেন, যেটার মধ্যে এই যে তোমার এই 3.5 নাম্বার, সব টাইম খুবই শর্ট। এখানে তোমার 5টা 10টা 20টা কোশ্চেন দিতে হবে 2.5 ঘন্টায়, তাই না? জানো রিটেনের প্রশ্ন দেখছো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, রিটেনের কোশ্চেনটা তোমরা এই যে এখানে এডিনেট থেকে যে প্রশ্নটা থাকবে, যেমন এরকম একটা প্রশ্ন থাকবে, এ 6 years old boy presented with bilateral conductive hearing loss, mouth breathing and chronic nasal discharge. What is your diagnosis? এই what is your diagnosis এ তোমার থাকবে 0.5। তখন লিখতে হবে ক্লিনিক্যাল ফিচারটা লিখবা মাই ডায়াগনোসিস ইজ এডিনোয়েডস অথবা ক্রনিক এডিনোটনসিলাইটিস, ঠিক আছে? তারপর লাগবে হোয়াট ইজ দ্য হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য কেস অথবা হাউ ইউ ম্যানেজ দ্য কেস। যদি হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস বলে, তাহলে তোমাকে হিস্ট্রি, ইনভেস্টিগেশন, এক্সামিনেশন এবং ট্রিটমেন্ট পুরোটাই বলতে হবে। আর যদি শুধু ট্রিটমেন্ট চাই, তাহলে তোমরা সংক্ষেপে লিখে দিবা যে এডিনোটনসিলেক্টমি উইথ গ্রোমেটিনস উইথ পাইলোঙ্গোটমি। আর যদি ম্যানেজমেন্ট বলে, তাহলে হিস্ট্রি লিখতে হবে, ক্লিনিক্যাল ফিচারটা কি থাকে, হ্যাঁ, সাইন সিম্পটম, সাইন লিখবা, সিম্পটম লিখবা, সাইন কি সিম্পটম কি, এগুলো লেখার পরে ইনভেস্টিগেশন লিখতে হবে। ইনভেস্টিগেশন এক্স-রে, নাসোফেরিঞ্জ, ল্যাটারাল ভিউ, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, ফাইবার অপটিক নাসোফেরিঞ্জোস্কোপি করতে পারি, হ্যাঁ। তারপরে অটাইটিস মিডিয়া ডিফিউশন থাকলে আমরা পিউটোনোরিমেট্রি ইম্পিডেন্স করব। দেন আমাদের প্রথমে আমরা মেডিকেল ট্রিটমেন্ট, কনজারভেটিভ, দেন সার্জিক্যাল ট্রিটমেন্ট। আর সময় কম থাকলে শুধু সার্জিক্যাল ট্রিটমেন্টটা লিখে দিবা, এডিনোটনসিলেক্টমি উইথ মাইরিঙ্গোটমি উইথ গ্রোমেট ইনসারশন, ঠিক আছে? এগুলো হবে রিটেনের একটা প্রশ্নের নমুনা। এখন আসো আমরা সবচেয়ে কমন যে টপিকসটা, সেটা হচ্ছে ক্রনিক অ্যাকিউট টনসিলাইটিস। এইসব জিনিসগুলা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো না পারলে কিন্তু পাস হবে না, হ্যাঁ। এখন ল্যাটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস অথবা তোমার এইসব কঠিন জিনিস না পারলে সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু অ্যাকিউট টনসিলাইটিস, ক্রনিক টনসিলাইটিস এগুলো না পারলে কিন্তু পাস হবে না, সবাইকে ভালোভাবে জানতে হবে। আর টনসিলে আমরা জানি যে টনসিল হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান, এবং এটা ওয়েল্ডেড স্লিং এর একটা পার্ট। টনসিল আমাদেরকে লোকাল ইমিউনিটি করে এবং সার্ভিলেন্স অফ দ্য ইমিউনিটি করে। এই জন্য এখন আমরা বলবো যে টনসিলেক্টমি আমরা অপারেশন কেন করছি, করলে তার একটা শরীরের ইমিউনিটি বা বাচ্চাদের ইমিউনিটি নষ্ট হতে পারে কিনা। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে যে যেহেতু এটা একটা ইনফেক্টেড টনসিল যদি শরীরে থাকে, তার কিছু সিম্পটম প্রডিউস করে, কিছুদিন পর পর ব্যথা হয়, এখানে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া ব্লাডের মাধ্যমে গিয়ে তোমার একুট গ্লোমেরুলোনেফ্রাইটিস করে, তারপরে হচ্ছে তোমার একুট ভালভুলার হার্ট ডিজিজ, তাই না, রিউমেটিক হার্ট ডিজিজ করে, রিউমেটিক ফিভার করে। এই জন্য আমরা এই ধরনের ক্ষেত্রে আমরা যদি ইনফেক্টেড টনসিল থাকে, আমরা অপারেশন করে ফেলে দিব। এবং বিভিন্ন স্টাডিতে, এপিডেমিওলজিক্যাল স্টাডিতে দেখা গেছে, কারো যদি টনসিলেক্টমি করা হয় এবং সেটা যদি ইনফেক্টেড টনসিল থাকে, তাহলে তার টোটাল ইমিউনিটিতে খুব একটা ইন্টারফেয়ার, কোনো সমস্যা হয় না, বরঞ্চ এটা থাকলেই সমস্যা। এই জন্য আমরা টনসিলেক্টমিকে অ্যাডভাইস করব। এটা একটা প্রশ্ন অনেকে বলতে পারে যে এটা তো ওয়েল রেস্টিং এর পার্ট, এটা ইমিউনিটি দিচ্ছে, তাহলে আমরা টনসিলটা কেন ফেলবো? বাট এটা হচ্ছে, তার অ্যান্সারটা হচ্ছে এরকম। কিন্তু টনসিলেক্টমি ইন্ডিকেশন ছাড়া করাটা একটা ক্রাইম, কারণ সে হচ্ছে যে একটা টনসিলের একটা পেশেন্ট, সে এই টনসিলটা তাকে অনেক সাপোর্ট দিবে, তাই না, আমাদের ওয়েল রেস্টিং, এটা ইমিউনিটি দিবে। এই জন্য আমার ক্রিপ্ট থাকে, সবচেয়ে বড় ক্রিপ্টটা হচ্ছে ক্রিপ্টা ম্যাগনা, প্রাইমারি ক্রিপ্ট, সেকেন্ডারি ক্রিপ্ট থাকে। এই ক্রিপ্টের ভিতরে তোমার অনেকগুলি কেরাটিন ম্যাটেরিয়াল ডেব্রিস জমা হয়, এবং অ্যাকিউট টনসিলাইটিস, ক্রনিক টনসিলাইটিস হলে এই ক্রিপ্টের মাঝখানে তোমার প্যারেনকাইমা থাকে, টনসিলার প্যারেনকাইমাল টিস্যু, আর বাইরে মিডিয়ালি একটা টনসিলার ক্যাপসুল থাকে। ওকে, আমি একটা স্ক্রিন শেয়ার করব। তাহলে এই টনসিলাইটিস, আমরা অ্যাকিউট টনসিলাইটিস কাকে বলবো? অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য টনসিল উইথ অর উইদাউট ফ্যারিঞ্জাইটিস। ওকে, টনসিলে আমরা সাধারণত অ্যাকিউট টনসিলাইটিস এর ক্ষেত্রে কি কি অর্গানিজম থাকে? কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস থাকে।
আমরা বলি যে 30 to 50% হচ্ছে ডিউ টু ভাইরাল কজ, আর 5 to 30% হচ্ছে ব্যাকটেরিয়াল কজ অ্যাকিউট টনসিলাইটিসের। অ্যাকিউট টনসিলাইটিসের ক্লিনিক্যাল ফিচার কি হবে? অ্যাকিউট টনসিলাইটিসের ক্লিনিক্যাল ফিচার বলো। বলো অ্যাকিউট টনসিলাইটিসের ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার অ্যাকিউট টনসিলাইটিসের ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ফিভার থাকবে, সিভিয়ার পেইন ইন দা থ্রোট, অনেক সময় এয়ার এক থাকবে, হ্যাঁ, আর হচ্ছে পেশেন্টের নেকে আমরা যেগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোড পালপেবল পাবো। ওকে, তাহলে অ্যাকিউট টনসিলাইটিসের টাইপস কি কি আছে? কয়েকটা অর্গানিজমের নাম বলো অ্যাকিউট টনসিলাইটিসের। তাসলিম আক্তার আসছো? তাসলিম আক্তার, তাসলিম আক্তার আসো? তাসলিম আক্তার, হ্যালো তাসলিম আক্তার আছো? তাসলিম আক্তার, মহতাসিম আছো? মহতাসিম, মহতাসিম আছো? আচ্ছা, হোয়াট আর দ্য অর্গানিজম, শোনা যাচ্ছে? একজন বলো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, হোয়াট আর দ্য অর্গানিজম রেসপন্সিবল ফর অ্যাকিউট টনসিলাইটিস বলো। স্যার স্ট্রেপ্টোকক্কাস বিটা হিমোলাইটিকাস, স্টেফাইলোকক্কাস, নিউমোকক্কাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। আচ্ছা, কয়েকটা ভাইরাসের নাম বলো। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডেনোভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এডিনোভাইরাস, রাইনোভাইরাস, করোনা ভাইরাস। করোনা ভাইরাস আছে না? করোনা, করোনা দিয়ে তো হতে পারে, তাই না? জি স্যার। তারপর আচ্ছা, এখন এই অ্যাকিউট টনসিলাইটিসের পেশেন্টকে আমরা ক্লিনিক্যাল ফিচার পেইন, তারপরে ওডাইনোফেজিয়া, ইয়ারেক, হ্যাঁ, ফিভার, এসব পাবো। এসব পাওয়ার পরে আমরা তাকে আমরা কিছু ইনভেস্টিগেশন দিব নাকি? কি কি ইনভেস্টিগেশন করাইতে পারি? সিবিসি করব, ব্লাড গ্রুপিং করব, তার যেহেতু আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করব সেই জন্য তার জিএ ফিটনেসে সব ট্রিটমেন্ট করে ফেলবো, হ্যাঁ, ইনভেস্টিগেশনগুলো করব, আর সাথে শর্টস অফ কালচার করতে পারি, হ্যাঁ। তারপরে তার ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট। অ্যাকিউট টনসিলাইটিস কখনো আমরা সার্জারি করব না, তাই না? আর সার্জারি করলে কি হবে? প্রফিউজ ব্লিডিং হবে, পেশেন্টের অনেক কমপ্লিকেশন হবে। অ্যাকিউট টনসিলাইটিসের ট্রিটমেন্ট কি? কনজারভেটিভ ট্রিটমেন্ট। আমরা কি অ্যান্টিবায়োটিক দিই অ্যাকিউট টনসিলাইটিসে? সাধারণত সেফুরোক্সিম এক্সিকিল দিই, সেফুরোক্সিম সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন। ওকে, তারপরে অ্যামক্সিসিলিন দিতে পারি, অ্যামক্সিসিলিন উইথ ক্লাভিনিক অ্যাসিড দিতে পারি। সেফুরোক্সিম আমরা সাধারণত সেফুরোক্সিম 500 মিলিগ্রাম অ্যাডাল্ট ডোজ হলে 500 মিলিগ্রাম 10 to 15 ডেজ আমরা দিই। সাথে আমরা কি অ্যান্টিবায়োটিক দিই, অ্যান্টিহিস্টামিন দিব, একটা অ্যানালজেসিক্স দিব, মাউথ ওয়াশ দিব, ঠিক আছে? তারপর পেশেন্টকে আমরা যদি এরকম ব্যথা বারবার হয়, হ্যাঁ, বছরে যদি 3 বার 5 বার বা 7 বার হয়, তাহলে আমরা তাদেরকে টনসিলাইটিসের জন্য অ্যাডভাইস করব। আচ্ছা, হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাকিউট টনসিলাইটিস? অ্যাকিউট টনসিলাইটিসের টাইপ হচ্ছে 4টা। একটা হচ্ছে অ্যাকিউট প্যারেনকাইমাটাস টনসিলাইটিস, অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস, অ্যাকিউট সুপারফিশিয়াল অর ক্যাটারাল টনসিলাইটিস, ঠিক আছে? আর এটা হচ্ছে মেমব্রেনাস টনসিলাইটিস। তাহলে 4 ধরনের অ্যাকিউট টনসিলাইটিস হয়। অ্যাকিউট টনসিলাইটিসের আমরা পরে আসবো আমরা ক্রনিক টনসিলাইটিসে। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ ক্রনিক টনসিলাইটিস? ক্রনিক টনসিলাইটিসের 4টা কার্ডিনাল ফিচার থাকে, যেটা পরীক্ষায় সবাইকে জিজ্ঞেস করবে। কার্ডিনাল ফিচার 4টা কি? প্রথমত হচ্ছে both tonsil are enlarged or fibrosed, both anterior pillar congested, তারপর হচ্ছে bilateral non tender jugular diagnostic lymph node, ঠিক আছে? These are the 4 cardinal signs of chronic tonsillitis. And chronic tonsillitis আবার 3 ধরনের। একটা হচ্ছে parenchymatous tonsillitis, আর একটা হচ্ছে membranous tonsillitis, আর একটা হচ্ছে fibroid tonsillitis। And fibroid tonsillitis হলে টনসিল কিন্তু অত ইনলার্জ থাকবে না, টনসিলটা ফাইব্রোস থাকবে, ছোট থাকবে, কিন্তু পিলার কনজেশন থাকবে, তার লিম্ফ নোড যেগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোড পালপেবল থাকবে, সেগুলো দেখে আমরা ডায়াগনোসিস করব এটা ক্রনিক টনসিলাইটিস। এখন এই ক্রনিক টনসিলাইটিস, একটা পেশেন্টের ক্রনিক টনসিলাইটিস হলে আমরা
তাকে কি অ্যাডভাইস করব? টনসিলেক্টমি অ্যাডভাইস করব। টনসিলেক্টমি অ্যাডভাইস করব এবং তাকে কিছু ইনভেস্টিগেশন দেব। কি ইনভেস্টিগেশন? জিএফ ফিটনেসের জন্য যে সমস্ত ইনভেস্টিগেশন লাগে। সাধারণত আমরা জিএফ ফিটনেসের জন্য কি করি? সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর হচ্ছে চেস্ট এক্স-রে, ইসিজি, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন, বিটিসিটি, এইসব ইনভেস্টিগেশনগুলো করব আমরা, ঠিক আছে? তারপর আমরা তাকে টনসিলেক্টমি অ্যাডভাইস করব। এখন হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ একুট টনসিলাইটিস, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ক্রনিক টনসিলাইটিস, এগুলো পরীক্ষায় কিন্তু ধরবে। একুট টনসিলাইটিসের কি কি কমপ্লিকেশন হতে পারে? প্রথমত হচ্ছে একুট টনসিলাইটিস থেকে পেরিটনসিলার অ্যাবসেস হয়, ওকে? তারপর হচ্ছে পেরিটনসিলার অ্যাবসেস, তারপরে একুট টনসিলাইটিস থেকে ক্রনিক টনসিলাইটিস হবে। তারপর হচ্ছে প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস হতে পারে। তারপর হচ্ছে সেপ্টিসেমিয়া হতে পারে। তারপরে জুগুলার ভেইন থ্রম্বোসিস হতে পারে। এটার আরেকটা নাম হচ্ছে লিমিয়ারি সিনড্রোম, ওকে? লিমিয়ারি সিনড্রোম। তারপর হচ্ছে তোমার একুট গ্লোমেরুলনেফ্রাইটিস হতে পারে। তারপরে রিউমেটিক ফিভার হতে পারে। দিস আর দ্য কমপ্লিকেশনস অফ একুট টনসিলাইটিস। একজন বলো তো কমপ্লিকেশনগুলো। আফরোজা হারুন আসছো? 27, রোল নাম্বার 27। আফরোজা হারুন, প্লিজ রেসপন্ড। আফরোজা হারুন 27 রোল। আছো? আফরোজা হারুন বলো। হ্যালো, আচ্ছা আর কেউ আছে? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ একুট টনসিলাইটিস, সুন্দর করে বলো। হ্যালো হ্যাঁ, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ একুট টনসিলাইটিস, আমি যে বললাম বলো সুন্দর করে। স্যার, পেরিটনসিলার অ্যাবসেস, তারপর প্যালাটোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, প্যালাটো না, প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস, তারপরে সেপ্টিসেমিয়া, হ্যাঁ, তারপরে জুগুলার ভেইন থ্রম্বোসিস, এটাকে আরেকটা বলে লিমিয়ারি সিনড্রোম। হ্যাঁ জি স্যার। আর স্যার অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, রিউমেটিক ফিভার। আচ্ছা ঠিক আছে। এখন এখন আসো যে এই এই টনসিলাইটিস আমরা এই কমপ্লিকেশন পাই। এখন ক্রনিক টনসিলাইটিসের যদি কমপ্লিকেশন আসে তাহলে কি বলবো? হঠাৎ কমপ্লিকেশন অফ ক্রনিক টনসিলাইটিস। ক্রনিক টনসিলাইটিস আমরা এটাই বলবো, এগুলাই যে পেরিটনসিলার অ্যাবসেস হতে পারে, প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস হতে পারে, তারপর হচ্ছে তোমার জুগুলার ভেইন থ্রম্বোসিস। সাধারণত ক্রনিক থেকে হবে না, এখানে হবে তোমার ইন্ট্রাটনসিলার অ্যাবসেস হয়। তারপরে তোমার টনসিলার সিস্ট হতে পারে, ঠিক আছে? টনসিলার সিস্ট হতে পারে, টনসিলার লিথ হতে পারে, লিথ মানে স্টোন ফর্মেশন হতে পারে। হ্যাঁ, তারপরে ক্রনিক টনসিলাইটিস থেকে গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, একুট গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, রিউমেটিক হার্ট ডিজিজ হতে পারে, ঠিক আছে? রিউমেটিক ফিভার হতে পারে। এগুলো আমরা কমপ্লিকেশন বলবো। তারপরে তোমাদের এরপরে চলে আসবে যে আচ্ছা আমি একটু তোমাদের স্ক্রিন শেয়ারে দেখাই যে টনসিলের স্ট্রাকচার গুলো একটু। টনসিলের ব্লাড সাপ্লাই বা এগুলোকে বলতে পারবা? আমরা যখন টনসিলেক্টমি অপারেশন করি তখন খুব প্রফিউজ ব্লিডিং হয়। কেন ব্লিডিং হয়? কারণ হচ্ছে যে টনসিল একটা হাইলি ভাস্কুলার স্ট্রাকচার। এই হাইলি ভাস্কুলারিটির কারণে হ্যাঁ এখানে আমাদের যখন অপারেশন করি তখন প্রফিউজ ব্লিডিং হয়। পেশেন্টরা ব্লিডিং কে কম্প্রোমাইজ করার জন্য পেশেন্টকে আমরা প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে তারপর অপারেশনটা করি, যাতে ইনফেকশন অবস্থায় অপারেশন করলে ব্লিডিংটা বেড়ে যায়, ঠিক আছে? এই জন্য আমাদের টনসিলের স্ট্রাকচার সম্বন্ধে দিস ইজ দা এই স্ক্রিনশটটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ এইটা দেখো যে একটা নরমাল টনসিলের স্ট্রাকচার। হ্যাঁ, এটার মধ্যে এই যে ক্রিপ্ট থাকে, এই ক্রিপ্টটা ম্যাগনা প্রাইমারি ক্রিপ্ট, তারপরে এগুলো হচ্ছে সেকেন্ডারি ক্রিপ্ট, ঠিক আছে? এখানে এই ক্রিপ্টের ভিতরে তোমার এটা অনেক সময় পেরিটনসিলার অ্যাবসেসটা কিভাবে হয়, এই ক্রিপ্টগুলা এদিক থেকে মিডিয়ালি হ্যাঁ ল্যাটারাল সাইডে ক্রিপ্ট থাকে, এই সিল হয়ে যায়। সিল হয়ে এই প্রাইমারি ক্রিপ্ট সেকেন্ডারি ক্রিপ্টের ভিতরে যে ইনফেকশন জমা হয় সেগুলা এই মিডিয়াল ওয়ালে যে ক্যাপসুল থাকে, ক্যাপসুলটা ব্রাস্ট করে পেরিটনসিলার স্পেসে চলে যায় এবং ওখানে তখন অ্যাবসেসটা পুরো পেরিটনসিলার স্পেস হয়ে পাঁচটা একদম তোমার পেরিটনাল স্পেস থেকে এক্সটেনশন করে এটা উপরের দিকে তোমার সফট প্যালেটে, নিচের দিকে প্যারাফেরেঞ্জিয়াল স্পেস দিয়ে এটা একদম হিউজ বালজিং হয়।
ঠিক আছে। এবার আর এটা দেখো যে টনসিলার বেড, এটা টনসিলার বেড। এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র পিলার আর সামনেটা হচ্ছে এন্টেরিয়র পিলার। পোস্টেরিয়র পিলারকে বলে প্যালাটোফ্যারিঞ্জিয়াল আর্চ, প্যালাটোগ্লোসাল আর্চ, আর সামনেরটাকে বলে প্যালাটোফ্যারিঞ্জিয়াল আর্চ। প্যালাটোগ্লোসাল আর্চ হচ্ছে সামনেরটা, আর পিছনেরটা হচ্ছে প্যালাটোফ্যারিঞ্জিয়াল আর্চ, পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল। পোস্টেরিয়র পিলার, এন্টেরিয়র পিলার, এটা অনেক সময় পরীক্ষায় ধরে যে এন্টেরিয়র পিলার মানে কি। এন্টেরিয়র পিলার মানে হচ্ছে প্যালাটোগ্লোসাল আর্চ, আর পোস্টেরিয়র পিলার মানে হচ্ছে প্যালাটোফ্যারিঞ্জিয়াল আর্চ। মাঝখানে টনসিল থাকে। এই টনসিলার বেডে কি থাকে? এটা হচ্ছে ক্যাপসুল থাকে, তারপরে লুজ এরিউলার টিস্যু থাকে, এখানে প্যারাটনসিলার ভেইন থাকে, তারপরে তোমার সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল থাকে, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, স্টাইলোগ্লোসাস মাসেল থাকে। এই জন্য আমরা টনসিলেক্টমি অপারেশনের সময় এই জিনিসগুলা, স্ট্রাকচারগুলা পেরিটনসিলার স্পেস বরাবর, এই যে লুজ এরিউলার টিস্যু থাকে ওই বরাবর আমরা যদি প্রপার প্ল্যানে যদি আমরা টনসিল ডিসেক্ট করি তাহলে ব্লিডিংটা কম হয়। এবং কেউ যদি এই প্ল্যানটা মিস করে, ডিসেকশন যদি প্ল্যান ওয়াইজ না হয় তাহলে প্রফিউজ ব্লিডিং হয় টনসিলেক্টমি করার সময়। আর দিস ইজ দ্য ব্লাড সাপ্লাই। দেখো এই যে টনসিলের ব্লাড সাপ্লাইটা কত প্রফিউজ, মানে ব্লাড অনেকগুলি ভেসেল টনসিলকে সাপ্লাই দেয়। হ্যাঁ, মোস্ট অফ देम আর ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। আবার কিছু আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি তিনটা ব্রাঞ্চ, ফেশিয়াল আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি এবং উপর থেকে তোমার লিঙ্গুয়াল আর্টারি। এই তিনটা আর্টারি তোমার বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে টনসিলকে সাপ্লাই দেয়, যার কারণে আমাদের সবচেয়ে কমন ব্লাড সাপ্লাই হচ্ছে টনসিলার আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল আর্টারির ব্রাঞ্চ। ঠিক আছে, এই জন্য আমাদের টনসিলেক্টমি করার সময় প্রচুর ব্লিডিং হয়। এখন আসো আমরা একটা টনসিল, আমরা ক্রনিক টনসিলাইটিস রোগীর আমরা অপারেশন করব, তাই না? ট্রিটমেন্ট কি? টনসিলেক্টমি। এন্ড টনসিলেক্টমি করার পরে পরীক্ষা যেটা ধরবে, হোয়াট আর দা ইন্ডিকেশন অফ ক্রনিক টনসিলেক্টমি। ইন্ডিকেশন কি কি আছে? ইন্ডিকেশন হচ্ছে এক নাম্বার হচ্ছে রিকারেন্ট অ্যাটাক অফ একিউট টনসিলাইটিস। বলে যে 7 অ্যাটাক পার ইয়ার, এক বছরে যদি 7টা অ্যাটাক হয় তাহলে আমরা করব। তারপর হচ্ছে 5 অ্যাটাক ফর 2 ইয়ার্স আর 3 অ্যাটাক ফর কনজিকিউটিভ 3 ইয়ার্স। এটা হচ্ছে যদি এক বছরে 7টা হয়, 2 বছরে যদি 5টা অ্যাটাক হয়, এবং পরপর 3 বছর প্রতি বছর যদি 3টা করে অ্যাটাক হয়, এইসব ক্ষেত্রে আমরা অপারেশন করব। তারপর হচ্ছে যদি কারো যদি টনসিলে লিড থাকে, হ্যাঁ, তারপরে ইনফেকশাস মনোনিউক্লিওসিস থাকলে, তারপরে আমরা যদি সাসপেক্টেড ম্যালিগনেন্সি করি, চিন্তা করি, হ্যাঁ, তাহলে টনসিলেক্টমি করব। তারপরে যদি পেরিটনসিলার অ্যাবসেস আগে হয়ে থাকে তাহলে পেরিটনসিলার অ্যাবসেসের আমরা 1 থেকে 1.5 মাস পর টনসিলেক্টমি অ্যাডভাইস করব। এখন আসো আমাদের অর্থাৎ কমপ্লিকেশনস অফ টনসিলেক্টমি শেষ করে দিব। আপনি নেন টনসিলেক্টমি কমপ্লিকেশন। টনসিলেক্টমির কমপ্লিকেশন প্রথম হচ্ছে তোমার প্রাইমারি হ্যামোরেজ, ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ডারি রিঅ্যাকশনারি হ্যামোরেজ, তারপর হচ্ছে সেকেন্ডারি হ্যামোরেজ। প্রাইমারি হ্যামোরেজ কি? হ্যামোরেজ ডিউরিং দ্য সার্জারি, সার্জারির সময় যে হ্যামোরেজটা হবে ডিউরিং অপারেশন, যেটা হচ্ছে প্রাইমারি হ্যামোরেজ। প্রাইমারি হ্যামোরেজ কেন হয়? এটা যদি আমরা যদি পেশেন্টের যদি ইনফেকশন থাকে, ইনফেকশন কন্ট্রোল করে না করে যদি অপারেশন করি তাহলে হতে পারে। তারপরে যদি আমাদের যদি সার্জন যদি ইনএক্সপেরিয়েন্স থাকে, প্রপার প্ল্যানে যদি সার্জারি না হয় তাহলে অনেক সময় হয়। কারণ প্রাইমারি যদি হ্যামোরেজ হয় তাহলে তার ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে আমরা পাওয়ার অপারেটিভ লাইগেট করব, ভেসেল লাইগেট করব, অথবা ডায়াথার্মি করব। আমরা বাইপোলার ডায়াথার্মি করতে পারি, মনোপোলার ডায়াথার্মি দিয়ে ডায়াথার্মি করতে পারি। ওকে, তারপর আসো রিঅ্যাকশনারি হ্যামোরেজ। হোয়াট ইজ রিঅ্যাকশনারি হ্যামোরেজ? রিঅ্যাকশনারি হ্যামোরেজ হচ্ছে আফটার উইদিন 24 আওয়ার্স আফটার অপারেশন। এটা হচ্ছে রিঅ্যাকশনারি হ্যামোরেজ। রিঅ্যাকশনারি হ্যামোরেজের কজ কি? এটা পরীক্ষায় তোমাদের পরীক্ষা আসে, অস্পিতে আসে। হোয়াট ইজ দ্য কজেস অফ রিঅ্যাকশনারি হ্যামোরেজ? একজন বলো তো, হোয়াট আর দ্য কজেস অফ রিঅ্যাকশনারি হ্যামোরেজ? মাইশা চৌধুরী আছো? রোল নম্বর 17 মাইশা চৌধুরী। জি স্যার। হ্যালো,
হ্যাঁ বলো, হোয়াট আর দ্য কজেস অফ রিঅ্যাকশনারি হ্যামারেজ? চারটা কজ আছে, খুব সুন্দর করে একটি পরীক্ষা লিখতে হবে, অস্পিতে আসবে রিঅ্যাকশনারি হ্যামারেজের কজ। বলো, স্যার অন্য কেউ বলতে পারবা রিঅ্যাকশনারি হ্যামারেজ? হ্যাঁ বলো। স্যার স্লিপেজ অফ লাইগেচার ডিসলজড Good. ক্লট। হ্যাঁ, তারপরে slippage of ligature, dislodgement of clot. স্যার ইনফেকশন। ইনফেকশন বললে তো ফেল হয়ে যাবে, ইনফেকশন তো সেকেন্ডারি হ্যামারেজের কজ। slippage of ligature, তারপর হচ্ছে dislodgement of clot, তারপরে বলতে পারো যে withdrawal of reflex vasospasm, withdrawal of reflex vasospasm, তারপর হচ্ছে rise of blood pressure after reversal of general anesthesia। ঠিক আছে, জেনারেল অ্যানেস্থেসিয়ার পরে হঠাৎ করে প্রেসার বেড়ে যেতে পারে, সেই কারণে হইতে পারে। তারপর হচ্ছে একটা রিফ্লেক্স ভ্যাসোস্পাজম হয়, অপারেশনের পরে একটা ভ্যাসোস্পাজম হবে, এইটা যদি উদ্র হয়ে যায় কোনো কারণে, ভ্যাসোস্পাজম হইল না, তাহলে হতে পারে। চারটা কজ বলতে হবে, একটা হচ্ছে ডিসলজমেন্ট অফ ক্লট, তারপর হচ্ছে স্লিপেজ অফ লাইগেচার, তারপর হচ্ছে রিফ্লেক্স উইথড্রল অফ রিফ্লেক্স ভ্যাসোস্পাজম, সাডেন রাইজ অফ ব্লাড প্রেসার আফটার রিভার্স অফ জেনারেল অ্যানেস্থেসিয়া। ওকে, এখন আসো সেকেন্ডারি হ্যামারেজ। সেকেন্ডারি হ্যামারেজ কি কারণে হয়, এটা কবে হয়? সেকেন্ডারি হ্যামারেজ হয় সেকেন্ড ডে থেকে অনওয়ার্ডস 14 ডেজ অথবা 2 মাস 1 মাস পরেও সেকেন্ডারি হ্যামারেজ হতে পারে। এখন প্রথমে আসো যে সেকেন্ডারি রিঅ্যাকশনারি হ্যামারেজ কিভাবে ম্যানেজ করব, এটা কমন কোশ্চেন। রিঅ্যাকশনারি হ্যামারেজ আমরা কিভাবে ম্যানেজ করি? আমরা রিঅ্যাকশনারি হ্যামারেজকে, তুমি ইন্টার্ন ডক্টর, হ্যাঁ, পেশেন্ট সার্জন অপারেশন করে চলে গেছে, তুমি দেখলা রাত্রেবেলা অপারেশন প্রফিউজ ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, এটা রিঅ্যাকশনারি হ্যামারেজ। এখন তুমি এটা কিভাবে ম্যানেজ করবা? এটা ম্যানেজ করার উপায় হচ্ছে, প্রথমে হচ্ছে যে তুমি দেখবা যে ফোসাটাকে, টনসিলার ফোসাটা এক্সামিন করবা। টনসিলার ফোসাতে যদি প্রচুর ক্লট জমে থাকে, সাধারণত ওই ক্লট গুলোর কারণে, ক্লট জমে থাকলে কি হয়, ক্লট জমে থাকলে তোমার সুপিরিয়র টনসিলের পিছনে আমরা যে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, এটা কন্ট্রাক্ট করলে দেন ভেসেলের মুখটা বন্ধ হয় এবং ব্লিডিং বন্ধ হয়। কোনো কারণে যদি এটা কন্ট্রাক্ট না করে, যদি ক্লট জমা হয়ে থাকে, তাহলে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল কন্ট্রাক্ট করতে পারে না, তখন প্রফিউজ ব্লিডিং হয়। তখন আমরা কি করব, ওই ডিউরিং রোগীকে আমরা ওই রুমে এক্সামিন করব, এক্সামিন করে আমরা ট্রাঙ্ক ডিপ্রেশন দিয়ে দেখবো যে ভিতরে ক্লট আছে, ওই ক্লটটাকে রিমুভ করতে হবে। এবং ক্লটটা রিমুভ করার পরে পেশেন্টকে আমরা হাইড্রোজেন পারক্সাইড সক করা গজ দিয়ে আমরা ফোসার ভিতরে একটু ক্লিন করে দেবো ক্লটটা। ক্লিন করার পরেও যদি না যায়, আমরা কন্টিনিউয়াসলি তাকে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে গার্গলিং করাবো। গার্গলিং করার পরেও তারপরে আমরা তাকে ইনজেকশন দিতে পারি। আমরা আমাদের যেমন তোমার ট্রানেক্সামিক অ্যাসিড আছে, যেটা ব্লিডিংকে কন্ট্রোল করে, আমরা ট্র্যাকজিল বলি, হ্যাঁ, ইনজেকশন, ট্রানেক্সামিক অ্যাসিড ইনজেকশন দিব। ট্রানেক্সামিক অ্যাসিড ইনজেকশন দেওয়ার পরেও, এগুলো করার পরেও যদি বন্ধ না হয়, তাহলে পেশেন্টের যদি ব্লাড গ্রুপিং করা না থাকে, ব্লাড গ্রুপিং করব, ক্রস ম্যাচিং করব, সার্জনকে কল দিব, আমরা সেকেন্ড টাইম অপারেশন থিয়েটারে নিয়ে ব্লিডিং ভেসেলটাকে লাইগেট করব। These are the treatment of reactionary hemorrhage. Now come to what is the secondary hemorrhage. Secondary hemorrhage হচ্ছে সেকেন্ড দিন থেকে 2 সপ্তাহের মধ্যে হয়, অনেক সময় 1 মাস পরেও হতে পারে। এটার কজ হচ্ছে ইনফেকশন। পেশেন্ট বাসায় চলে যায়, বাসায় যাওয়ার পরে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ওরাল হাইজিন মেনটেন করে না, যার কারণে তোমার প্রচুর ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে ওইখান থেকে ব্লিডিং হয়। এটা আমরা খুব কমন আমাদের এক্সপেরিয়েন্স সেকেন্ডারি হ্যামারেজ। সেকেন্ডারি হ্যামারেজের ট্রিটমেন্ট কি? সেকেন্ডারি হ্যামারেজ পেশেন্ট খুব খারাপ অবস্থায় আমাদের সবাই আসে, ওয়ার্ডে আসে, হঠাৎ করে দেখবে প্রচুর ব্লিডিং নিয়ে আসছে, এবং যারা ইন্টার্নি থাকে কেউ না দেখলে নার্ভাস হয়ে যাবে, প্রচুর ব্লিডিং, পেশেন্ট শকে চলে যেতে পারে। সেই ক্ষেত্রে পেশেন্টকে প্রথমে আসার পরে সাথে সাথে তাকে যদি শকে থাকে, শকের ম্যানেজমেন্ট করতে হবে। শকের ফিচার কি? র্যাপিড স্টেডি পালস থাকে, হাইপোটেনশন থাকে, সোয়েটিং থাকে, হাইপোভলিমিক পালস থাকে, হ্যাঁ, পেশেন্ট ডিসওরিয়েন্টেড থাকে, হ্যাঁ, এইসব থাকলে আমরা তাড়াতাড়ি তাকে প্রথমে শকের রিসাসিটেশন করব। শকের রিসাসিটেশন কিভাবে করব? তাকে একটা আইভি ফ্লুইড স্টার্ট করব, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেব। আগের যে অ্যান্টিবায়োটিক আমরা ছিল সেটাকে চেঞ্জ করে একটা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেব। ওরাল অ্যান্টিবায়োটিক থাকলে অনেক সময় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট থাকতে পারে, এই জন্য আমরা চেঞ্জ করে, সাধারণত আমরা সেফুরুজিম দেই, এটাকে চেঞ্জ করে আমরা সেফট্রি একজন 3rd জেনারেশন সাফালোস্পিরিন দেব।
এটা 14 ডেজ দিব। সার্জেরাস সাফলোস্পোডিন দিব, তাকে পেইন কিলার দিব, কিটোরোলাক অথবা বলটালিন ডাইক্লোফেনাক ইনজেকশন। তারপরে পেশেন্টকে ভিতরে যদি ক্লট থাকে ফোসার ভিতরে, তাহলে আমরা হাইড্রোজেন পারক্সাইড সফট গজ দিয়ে আর্টারি ফরসেপ দিয়ে টাং টিস্যু দিয়ে জিহ্বাটাকে টেনে আমরা ফোসাটাকে ক্লিন করে দিব। ফোসাটা ক্লিন করার পরে ব্লিডিং হাইড্রোজেন পারক্সাইড একটু কনসেন্ট্রেট করে, অর্থাৎ 1 গ্লাস পানির মধ্যে 3 চামচ 4 চামচ হাইড্রোজেন পারক্সাইড নিয়ে ডাইলুট করে একটু কনসেন্ট্রেট ফর্মে আমরা তাকে বারবার গার্গলিং করাবো। গার্গলিং করলে অনেক সময় ব্লিডিং বন্ধ হয়ে যায়। তারপরেও যদি ব্লিডিং বন্ধ না হয়, তাহলে আমরা সার্জনকে কল দিয়ে পেশেন্টকে অ্যাডমিট করিয়ে আবার অপারেশন করতে হবে, আবার লাইগেট করতে হবে, লাইগেশন অফ দ্য ব্লিডিং ভেসেল। এবং এটাও যদি বন্ধ না হয়, আমরা পিলার টু পিলার অনেক সময় ক্লোজ করে দিই। পিলার টু পিলার ক্লোজ করে আমরা ব্লিডিংটাকে বন্ধ করি। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি হ্যামারেজের ট্রিটমেন্ট। এখন তোমাদের এই রিঅ্যাকশনের হ্যামারেজ, প্রাইমারি হ্যামারেজ, এখান থেকে রিটেন, ভাইভা এবং অস্পিতে প্রশ্ন থাকবে। ঠিক আছে, এখন আরেকটা কমন প্রশ্ন হয়, হোয়াট আর দ্য মেথডস অফ টনসিলেক্টমি? টনসিলেক্টমির কি কি মেথডস আছে? আমরা সাধারণত কি কি মেথডে টনসিলেক্টমি করি? সাধারণত আমরা ডিসেকশন মেথডে সবচেয়ে বেশি কমন। হ্যাঁ, তার চেয়ে আরো কিছু ইমপ্রুভ মেথড আছে, যেমন আমরা আগে করতো গ্লুটিং মেথডে, এখন গ্লুটিং মেথডটা অবস্কিউর হয়ে গেছে। আর উন্নত এখন আমাদের কি আছে? লেজার টনসিলেক্টমি আছে, লেজার আছে, কবলাশন টনসিলেক্টমি আছে। ঠিক আছে, তাহলে লেজার টনসিলেক্টমি করি, কবলাশন টনসিলেক্টমি করি, তারপরে হচ্ছে ডিসেকশন মেথডে টনসিলেক্টমি, আর একটা হচ্ছে গিলোটিং মেথড। দিস আর দা মেথড অফ টনসিলেক্টমি। তারপরে হারমোনিক স্ক্যালপল দিয়ে করা যায়, হারমোনিক স্ক্যালপল, ক্রায়ো সার্জারি। ঠিক আছে, তারপর রেডিও ফ্রিকোয়েন্সি, এইসব দিয়ে আমরা টনসিলেক্টমি করি। তাহলে আমাদের টনসিলেক্টমির ইন্ডিকেশন, কমপ্লিকেশন, একুট টনসিলাইটিসের কমপ্লিকেশন, ক্রনিক টনসিলাইটিসের কমপ্লিকেশন, এগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট ভাইবার জন্য। ঠিক আছে, পেরিটনসিলার অ্যাবসেসটাও খুব ইম্পর্টেন্ট। পেরিটনসিলার অ্যাবসেসটা সাধারণত পেরিটনসিলার অ্যাবসেস কিভাবে হয় একটু আগে বললাম আমি। পেরিটনসিলার অ্যাবসেস আমরা কিভাবে বুঝবো? পেশেন্টের বারবার টনসিলাইটিসের হিস্ট্রি থাকবে, আর হচ্ছে পেশেন্ট সিভিয়ার পেইন থাকবে, ইয়ারেক থাকবে, আর সফট প্যালেটে একটা বালজিং নিয়ে আসবে এবং ট্রিসমাস থাকবে। এখন পেশেন্টকে আমরা ইনসিশন এন্ড ড্রেনেজ করব। হ্যাঁ, পারোপারি পেশেন্ট অ্যাডমিশন করব, অ্যাডমিশন করার পরে তাকে আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিব, এনালজেসিক্স দিব, হাইড্রেশন করব, অর্থাৎ নরমাল ফ্লুইড দিব, হ্যাঁ, ডিএডিএনএস ইনফিউশন করব। তারপরেও পেশেন্টের ব্যথা থাকবে, তারপর আমরা তাকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা ইনসিশন এন্ড ড্রেনেজ করব। আমরা পেরিটনসিলার অ্যাবসেসের কোথায় ইনসিশন দেই? সাধারণত মোস্ট বালজিং পয়েন্টে আমরা অ্যাবসেসের ইনসিশন দেই। এখানে হচ্ছে আমরা এন্টিরিয়র পিলার বরাবর একটা ভার্টিক্যাল লাইন টানবো, আর বেজ অফ দ্য ইউবুলা বরাবর আরেকটা হরিজন্টাল লাইন টানবো। এই লাইনটা যেখানে ক্রস করে, মিট করে, তার মিডিয়ালি অথবা এই পয়েন্টে আমরা ইনসিশন দিয়ে পেরিটনসিলার অ্যাবসেস ড্রেইন করব। হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ পেরিটনসিলার অ্যাবসেস? পেরিটনসিলার অ্যাবসেসের কমপ্লিকেশন হচ্ছে তোমার একুট টনসিলাইটিসের মতো। কি কি হইতে পারে? প্রথম হচ্ছে তোমার প্যারাটনসিলার প্যারাফেরিঞ্জিয়াল অ্যাবসেস হইতে পারে, তারপর হচ্ছে জুগুলার ভেইন থ্রম্বোসিস হইতে পারে, সেপ্টিসিমিয়া হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই ইডিমা অফ দা ল্যারিংস হইতে পারে, হ্যাঁ, তারপর লাং অ্যাবসেস হইতে পারে, নিউমোনিয়া হইতে পারে। দিস আর দা কমপ্লিকেশন অফ পেরিটনসিলার অ্যাবসেস। তো আরো কোনো তোমাদের পার্টিসিপেন্ট কমে গেছে? ঠিক আছে, তো আজকে মোটামুটি এডিনোয়েড, ক্রনিক টনসিলাইটিস, একুট টনসিলাইটিস এগুলো পড়ালাম। ঠিক আছে, আর পেরিটনসিলার অ্যাবসেস। ঠিক আছে, আরো কি কিছু পড়বা? তোমাদের জানার আছে এখানে কিছু? তাহলে শেষ করে দিব। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে এই আজকের মতো শেষ করে দিই নাকি? কিছু বলবা? কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলবা? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আজকের মতো শেষ করে দেই। নেক্সট মঙ্গলবারে কে ক্লাস নেবে জানো? স্যার আমজাদ স্যার। কি পড়াবে? থাইরয়েড? জি স্যার, থাইরয়েড শুরু করেছিলেন। আচ্ছা, থাইরয়েড কি ম্যালিগন্যান্সি পড়াচ্ছে নাকি বিনাইন থাইরয়েড সোয়েলিং? স্যার থাইরয়েড সোয়েলিং গুলোর ক্লাসিফিকেশন করিয়েছিলেন।
আচ্ছা তোমাদের ইয়ার কি সব শেষ ইয়ার? জি স্যার, এমনি শেষ, কিন্তু কিছু রিভিশন থাকলে স্যার সেগুলো পরে স্যার মাসুদ স্যারকে বলতে বলেছিলেন। আচ্ছা তাহলে ইয়ার কি বাকি আছে আমাকে যে একটা টপিকস দাও যেটা আমি তোমাদের এরপরে ক্লাসে আমি রেডি করে পড়াবো আর কি, স্লাইড টেক করে। তোমাদের কি কোনো কিছু টপিকস বাকি আছে? এখন তো রিভিশন ক্লাস হবে আসলে, তাহলে আমাকে জানাও, চিন্তা করে হ্যাঁ একটু আগে জানাবা। জি স্যার, এই ঠিক আছে। এই মঙ্গলবারের মধ্যে আমাকে ফোন করে জানাবা স্যার এই টপিকসটা আমাদের পড়ালে একটু ভালো হয়, সবার সাথে ডিসকাস করে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ এখন তাহলে এখন তো পার্টিসিপেন্ট কমে গেছে, ঠিক আছে আজকে টপিকসটা সহজ ছিল তো সবার খুব একটা ইন্টারেস্ট পাই নাই। হ্যাঁ তোমাদের ক্লাসগুলো কি তোমরা কি অনলাইনে বুঝতে পারতেছো? মোটামুটি কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। ইনস্ট্রুমেন্ট তারপরে অসপি এগুলো কিছু পড়াইছে? না স্যার, ইনস্ট্রুমেন্টস তো অনলাইনে পড়ানো হয়নি ওভাবে। অনলাইনে পড়াই দিব ইনস্ট্রুমেন্ট? আচ্ছা যাই হোক, নেক্সট ক্লাসে তোমরা নেক্সট ক্লাসে আমাকে একটা টপিক দিয়ে দিও, এই মঙ্গলবারের মধ্যে দিয়ে দিবা, ওকে? আচ্ছা স্যার। যে এর পরের মঙ্গলবার আমাকে জানাই দিবা একটু 4-5 দিন আগে যে টপিকস কিছু পড়ানো লাগে কিনা। হ্যাঁ তাহলে আমি এটা পড়াই দিব, ওকে? তাহলে আজকের মতো থাকো, ওকে, গুড বাই, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার।